সত্যি কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা দেওয়া হয়েছে। কারণ আমরা জানি টিচার্স ট্রেনিং কলেজ একটা টিচার তৈরি করেন, তো তার মধ্যেও যে এত কিছু তাদেরকে সাংস্কৃতিক দিকেও এত বেশি উন্নত করেন, আমি এটা প্রথম এইসবের মধ্যে এসে আমি জানতে পেরেছি। আমি তার জন্য সত্যি আমি এখানে প্রত্যেক যারা আছেন, সমস্ত টিচার যারা আছেন, মানে প্রফেসর যারা আছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। নৃত্য একটা, আপনারা জানেন যে এই কম্পিটিশন বা এগুলো প্রতিযোগিতা এগুলো বিচার করে না যে একটা মানে নৃত্যশিল্পী কিভাবে হবে বা কেমন, খারাপ ভালো, ওই দিনটা তার কেমন, আজকের দিনটা হয়তো হলো না, সামান্য সামান্য এতটুকু সামান্য কিছু ভুল ত্রুটি, তার জন্য হয়তো সেটা হলো না। তো ওটার জন্য কোনো রকম মানসিকভাবে ভাবা যে আমি হলাম না তো আর এটা করবোই না, এই সমস্ত কোনো রকম চিন্তা ভাবনা না করে আমি বলছি প্রত্যেকে এগিয়ে যাও। এবং আমাদের একক নৃত্য যারা করেছে সকলেই ভালো, প্রত্যেকেই ভালো। আমাদের নাম্বার দিতে যথেষ্টই কষ্ট হয়েছে, আমরা মানে ওই বলছি না একটা নিয়মের বন্ধনে আমরা আছি, প্রথম দ্বিতীয় তৃতীয় করতে হবে, তাই আমরা করেছি। কিন্তু এটা যদি আমাদের এরকম কোন রকম না করে শুধুমাত্র দেখানো হতো, তাহলে বলতো সবাই প্রত্যেকেই ভালো, সমস্ত মানে সমস্ত গুণ তাদের মধ্যে আছে। তবে ওই যে দিনটা আজকে হয়তো কোনো সামান্য একটা ত্রুটি হয়ে গেল, হয়তো বাকি দিন ভালো হয়, এইটুকুই। আর দলগত নৃত্যে আমাদের যেহেতু ফোক ডান্স করেছিলেন, তো আপনারা এখনো তো মানে আমাদের যে রেজাল্ট তো আপনারা শোনেননি, তো যাই হোক ফোক ডান্স যারা গান গেয়ে করেছেন বা যারা একটা মানে আমাদের ট্র্যাডিশনাল জিনিসকে আমাদের সামনে উপস্থিত করেছেন, এটা আমরা সবচেয়ে বড় কথা যে গ্রুপ ডান্সে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু ব্যবহার করা, ট্র্যাডিশনাল কোনো জিনিস ব্যবহার করাটা কিন্তু খুবই উন্নত। এইটা খুব সবসময় মনে রাখতে হবে যে আমরা যে ফোক ডান্স যেই জায়গার আমরা মানে করছি প্রদর্শন, সেইখানে যদি কোনো একটা প্রপস যেটাকে বলি আমরা কোনো একটা কিছু ব্যবহার করি, তাহলে সেটা আরো বেশি উন্নত হয় এবং এখানে নাম্বার দিতেও আমাদের সরলতা আরো বেশি, ওটা দেখতেও ভালো লাগে। এবং ওইটা মানে কি হলো যে আমরা ফোক ডান্স যেখানকার আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, তার সাথে আমরা ওই জিনিসগুলো দেখাচ্ছি, তো আমাদের খানিকটা এইরকম বললে প্রকৃতি কতদিন বাঁচবে, এই আক্ষেপটা নিয়ে বসন্ত উৎসব তিনি পালন করেছেন। তার পারফরমেন্সটি বেশ ভালো লেগেছে। শোভন বেরা বিটিসিসি থেকে এসেছিলেন, আমি ভারতবর্ষ বলছি বলে একটা ভালো কনসেপ্ট নিয়ে উনি বলছেন। উনি হতাশার কথাই শুনিয়েছেন। আসলে আমাদের যুব সমাজের সামনে তো এখনো আমরা আশার আলো সেইভাবে ধরতে পারি না, কাজেই তাদের কাছে খুব হতাশার জায়গাটা খুব বেশি করে চলে আসে। উনি সেই হতাশার উপর ভিত্তি করেই তার পারফর্মটা করেছেন। পবিত্র মাইত্রী বিটিসিসি থেকে করেছেন পিতৃহীন চাকর। উনি করেছেন, পারফর্ম করেছেন, মোটামুটি ভালোই করেছেন। রূপম কুম্ভকার এসটিটিসি থেকে করেছেন। রূপম কুম্ভকার মহাভারতের একটি অবহেলিত চরিত্র, যার সারা জীবনের প্রচুর ঘাত পরিঘাত। ব্যাসের মহাভারত থেকে আরম্ভ করে পরবর্তীকালে যারা মহাভারতের অনুবাদ করেছেন তাদের মহাভারতেও পাওয়া যায়। চরিত্রটির নাম অশ্বত্থামা। এই অশ্বত্থামার উপরে আমাদের প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্রের একটি যথেষ্ট ভালো নাটক আছে। তো উনি হিন্দিতে পারফর্ম করেছেন। ওনার অভিনয় ক্ষমতা সম্বন্ধে বলার কিছু নেই, যথেষ্ট ভালো অভিনেতা মনে হলো। এবং উপস্থাপনাও ভালো, উপস্থাপনাও বেশ ভালো। চরিত্রটির দ্বন্দ্ব ওনার অভিনয়ের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। নিশাত আঞ্জুম করেছেন এসটিটিসি থেকে। উনি ওই আমাদের আরজিকর মেডিকেল কলেজের যে দুর্ঘটনা, তার উপর তার স্ক্রিপ্ট ভালো করেছেন। উপস্থাপনাটি ভালো, আর একটুখানি ভয়েস কন্ট্রোল মানে ভয়েস ট্রেনিং ওনার একটু হলে ভালো হয়, গলার জোরটা একটু কম। আর যথেষ্ট ভালো করেও উনি সময়ের মধ্যে নাটকটিকে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফ থেকে, উনি সময়ের মধ্যে নাটকটি শেষ করতে পারেননি।
পরিশেষে তনিষ্ঠা চক্রবর্তী এসএসএম থেকে এসেছেন, তার নাটকের নাম শিক্ষিকা। আদর্শ একক নাটক, প্রত্যেকটি নাটকের কিন্তু গঠনতন্ত্রে তো কিছু আদর্শগত ক্রাইটেরিয়া থাকে। একাঙ্ক নাটক এক ধরনের, একক নাটক এক ধরনের, দলগত পূর্ণাঙ্গ নাটক এক ধরনের। তো আদর্শ নাটক, আদর্শ একক নাটকের যে চারিত্রিক বৈশিষ্ট্য দরকার একটি নাটকে, ওনার স্ক্রিপ্ট থেকে আমরা সেটা পেয়েছি। এবং উনি অসাধারণ অভিনয় করেছেন, বিশেষত পথ অ্যাক্টিং এর ক্ষেত্রে। উনি ক্লাসে এসে, প্রথম দিন ক্লাসে এসে তার একদম অপরিচিত ছাত্রছাত্রীদের সঙ্গে যেভাবে ইন্টারঅ্যাক্ট করেছেন এবং তাতে যে পথ অ্যাক্টিং এর প্রয়োজন রয়েছে, আসলে অত্যন্ত কম সময়ের মধ্যে উনি ব্যাপারটা করেছেন। ওনার অভিনয় বেশ ভালো লেগেছে। জগবন্ধু যাত্রী নাটক নিয়ে আমার বন্ধু সুধীর একদিকে মাথা একদিকে দেহ, সবাই দেখে গেল, প্রধানমন্ত্রী দেখে গেলেন, রাষ্ট্রপতি দেখে গেলেন, বাড়ির লোক এসে হাও হাও করে কাঁদছে, একটা দেহ আলাদা। লোকটা কি মারা গেছে? লোকটা মারা যায়নি। আরেকটি লোক আসবে অ্যাপ্রন পরে, হাতে স্টেথো নিয়ে, চোখ টোক দেখবে, দাদা পরীক্ষা করা করবে, তারপর উনি লিখবেন হ্যাঁ সে মৃত, যতক্ষণ না ডাক্তার না বলছে। আজকের নাটকের রেজাল্ট কি আপনারা সবাই জানেন, কিন্তু প্রিন্সিপাল স্যার, পৌলমী ম্যাম ওই যে ঘাড়ে দিয়ে দিয়েছে দায়িত্ব, সুতরাং আমাদের কাগজে ঘুরতেই হয়েছে কে ফার্স্ট না কে সেকেন্ড। বাকি ওই নাটকটা আর এই নাটকটা একই, যেটা রাস্তার গল্পটা বললাম। আমার নাটক নিয়ে কিছু বলার নেই, শুধু কয়েকটি কথা বলতেই হবে। যেহেতু আমি খুব বেশি পথনাটক করি, আর এখানে বেশি পথনাটকের আঙ্গিকটাই দেখলাম বেশি। যেমন ধরুন, আর ছোটখাটো ব্যাপার কিছু, আমি নাটক করছি অনেক পুরনো দিন, আমি পার্টিকুলার কোনো নাটকের নাম করে কোনো কথা বলছি না। আমি নাটক করছি অনেক পুরনো দিনের, আর আমার হাতে যে খবরের কাগজ, তাতে ব্যাটারি স্কুটি, গঙ্গ স্কুটির বিজ্ঞাপন। এইটা একটু সচেতন থাকতে হবে, আমার পেপারটা আমি কি পেপার নিচ্ছি, খবরের কাগজে। আর ব্যাকগ্রাউন্ডে বলার করার দরকার নেই, আর 3 দিন পর দরকার নেই। এই সামনে যারা বসে থাকে তারা আমাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক বোঝেন, সুতরাং ব্যাকগ্রাউন্ডে করার কোনো কথা বলার দরকার নেই। যার লুঙ্গির নিচে প্যান্ট, জুতো, ফটা জুতো পরে আসা বা জিন্সের প্যান্ট দেখা যাচ্ছে, আমার অনেক তো সময় দেওয়া হয়েছে, 40 মিনিট। আমি কেন তো তাড়াহুড়ো করবো, যেটা চোখে লাগবে আমার দর্শকের চোখে। পোস্টারের দরকার কোনো দরকার নেই, মাঝে মধ্যে পোস্টার নিয়ে ঢুকছে না, এটা দরকার ছিল না, নাটকটাতে ডিমান্ড করেনি যে পোস্টারগুলো থাকবে। কিছু কিছু নাটকে ধরুন কি বলবো, মঞ্চসজ্জা ভীষণ ভালো, সংলাপ দারুণ, স্পষ্ট উচ্চারণ, আমার মনে শেষ পর্যন্ত কণ্ঠ শোনা গেছে। এবং আর একটা নাটক, এটা বলতেই হচ্ছে আমাকে, এতবার লাইট অফ, মানে লেখার সময় আমাকে ভাবতে হবে, যে আমার নাটকটা যেন টানা দেয়, কোনোভাবে যেন এটা দর্শকদের কষ্ট না দেওয়া। এটা মনে হচ্ছে দর্শকদেরও কষ্ট পাচ্ছিল। এক হচ্ছে স্প্যানটা অনেক বেশি, টাইমটা অনেক বেশি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এতবার কেন দেয়, আমি সেইভাবে ভাবনা চিন্তা করবো। এরকম নাটক হয়েছে, আজকের 4টি নাটকের মধ্যেই হয়েছে, লাইট অফ করার প্রয়োজনই পড়েনি। আর যদি লাইট অফ করার প্রয়োজন পড়ে বা আমার মঞ্চসজ্জা চেঞ্জ করতে, আমাকে ভাবতে হবে দুটো বা একটা চরিত্রকে সামনে নিয়ে এসে সে দর্শকদের সামনে অভিনয় করবে, ওদিকে ওরা সরিয়ে নেবে, আওয়াজ না করে, বোঝা যাবে না। এখন এইগুলো নাটক দেখতে দেখতে শেখা হয়। তোমরা সবাই, তুমি বলছি, তোমরা সবাই স্টুডেন্ট, বেশি করে নাটক দেখো। এই পুরুলিয়াতে বেশ ভালো, যারা পুরুলিয়া আর অন্যান্য জেলায় তো আসেই, পুরুলিয়ায় ভালো ভালো নাটক। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার বড় দল আসছে আবার পুরুলিয়াতে। এই নাটকগুলো দেখলে কি, আমরা তো নাটক দেখেই শিখেছি। প্লিজ তোমরা নাটক করেছো। এবং আরেকটা কথা খুব বলা দরকার, আমি আমার বলছি ধর্মেন্দ্র সাহেব বলছিলাম, এই ছেলেকে আমাদের ব্যাচে, আমাদের টিমে মিলে ভালো হয়, এই মেয়েটাকে আমাদের টিমে মিলে ভালো হয়। এটা কিন্তু আমাদের মনে হয়েছে, মানে খুব ভালো ভালো অভিনেতা কিন্তু আজ অভিনয় করে গেছে, অভিনেতা এবং অভিনেত্রী। বারবার মনে হচ্ছে আমাদের দলে এত অভিনেতা অভিনেত্রী মানে কম পড়ে যায়, একে পেলে আমাদের ওই চিত্রটার জন্য একদম দারুণ। একটা তো আমরা ঠিক করে রেখেছি, বলছি না জানি না। এখন মুশকিল হচ্ছে আমরা নেওয়ার আগে ছন্দমদার না নিয়ে নেই, মানে ছন্দমদার নামে একটা রটনা আছে, ছন্দমদার কাছে অনেক ছেলে মেয়ে, তো
তো ছন্দমদা একদিন বলেছে যে আরো অনেকের ক্ষেত্রে তো ছেলে মেয়ে আছে, নাটক করে দেখা। সত্যি নাটক কঠিন। নাচের টিচার, গানের টিচাররা নাচ বলবেন না, প্রতিদিন রিহার্সেল হয়, 3 দিন ধরে রিহার্সেল হয়, প্রচুর বাহানা শুনতে হয়, নাটক করা কঠিন। যারা করেছো তাদের সবাইকে আমাদের পুরুলিয়ার নাট্যকর্মীদের পক্ষ থেকে স্যালুট। নৃত্য সম্পর্কে যিনি বলে গেলেন বর্ণা গাঙ্গুলি, আমার সৌভাগ্য, তিনি আমার প্রাক্তন ছাত্রী। এবং তার আগে বলছি আসলে ছাত্রছাত্রীদের পড়েই আছে না, যারা চেঁচাচ্ছে তারা মানে মনে করে আমার মাস্টার মশাই, সেটা আলাদা। বর্ণা একদম অন্তর্ভ ছাত্রী, আর এরকম আরো অনেকেই আছে। না, সেটা মূল কথা নয়, আমি ওটা বললাম অন্য কারণে। বর্ণা যা বলে গেল, সঞ্জয় বাবু তার আগে বলে গেছে, সুদীপ বলে গেছে, আমার কথা তার থেকে খুব আলাদা কিছু নয়। আসলে আমার মতে তো দুনিয়া চলে না, আপনার মতে চলে না, অনেকের মত মিলিয়ে একটা কিছু মত হয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে অনেকে মিলে আমরা যে সিদ্ধান্ত নিই, পরে জিজ্ঞেস করলে দেখা যায় এটা কারোরই মত নয়, কেন মতটা এলো কি করে আমরা বুঝতে পারি। সেই মতটা হচ্ছে এই, শিল্পের প্রতিযোগিতা হয় কি, এটা আমার আজন্ম প্রশ্ন। 1, 2, যদি মনে হয়, যেটা অনেকে এই যুক্তি খাড়া করেন যে প্রতিযোগিতা করলে যারা অংশগ্রহণকারী তারা উদ্দীপিত হয়, মানলাম। যদি উদ্দীপিত হয় তাহলে যারা অংশগ্রহণ করছে প্রত্যেককেই পুরস্কৃত করা উচিত। যে কথাটা জন্মজয় বলে গেছে, নাটকটা করছে বা করছো তোমরা, ডিবেটে অংশগ্রহণ করছো, আবৃত্তিতে অংশগ্রহণ করছো, গানে, নাচে, ইত্যাদি, আঁকা। এবারে আমি ওই জানি সবারই মতো নিয়মের নিগড়ের মাথা, সুতরাং একটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় করতেই হবে। এখানকার প্রিন্সিপাল স্যার, দিদিমণি সব বলে দিয়েছেন আমাদের যে ওটাই করতে হবে, তো ওটাই নিয়ম, আমরাও করেছি। আমি ডিবেট সম্পর্কে শুধু একটা দুটো পয়েন্ট বলি। প্রথম যেটা বলবো সেটা অংশগ্রহণকারীদের কেমন লাগবে জানি না, কিন্তু যারা আয়োজক তাদের বোধহয় ভালো লাগবে না, কিন্তু আমাকে এটা বলতেই হবে। ডিবেটে কোনো বিষয় হয় না, এখানে ডিবেটে যেটা দেওয়া হয়েছে সেটা একটা থিম বা বিষয়। যে ডিবেটের কম্পিটিশন হয় সেটা আসলে কনস্টিটিউশনাল ডিবেট, সংসদীয় বিতর্কের আদলেই করা হয়। ডিবেটে যেটা হয়, হাউসের একটা ওপিনিয়ন থাকে যেটাকে মোশন বলা হয়। সেই মোশনকে যারা সমর্থন করে, বাংলায় বলা হয় সবার মতে এই, সেটা কিন্তু কোনো হেডিং নয়, পলাশ নিধন এরকম নয়। পলাশ নিধন প্রকৃতির পক্ষে ক্ষতিকারক, এটা একটা কমেন্ট, এরকম একটা মোশন হতে পারে। সেই মোশন বা সবার মতকে সমর্থন করে যারা যারা বলবেন তারা ফর দ্য মোশন, বিরোধিতা যারা করবেন তারা এগেন্সট দ্য মোশন, পক্ষে এবং বিপক্ষে। প্রথম যিনি বলবেন তাকে বলা হয় মুভার অফ দ্য মোশন। মুভার অফ দ্য মোশনের একটা কঠিন কাজ হলো বিতর্কের বলটাকে, চাকাটাকে গড়িয়ে দেওয়া। আর একটা সীমাবদ্ধতা হলো যারা ডিবেট করেছেন, যারা করণী ভবিষ্যতে করবে, তারাও এটা শুনে রাখতে পারে, সুবিধে হয়। 2 নম্বর বক্তা বিপক্ষে, 1 নম্বর পক্ষে, এটাই নিয়ম। তো 2 নম্বর বক্তা 1 নম্বরের সমালোচনা করতে পারেন, বিরোধিতা করতে পারেন।